আজকে পার্সেন্টেজ নাম্বার 4 অর্থাৎ পার্ট 4টা আমি তোমাদের দেখাবো। তবে তার আগে একটা জিনিস সবাইকেই বলবো, অনেকেই ভাবছে পিএসসি পরীক্ষা দিচ্ছে, আমি সে পিএসসি পরীক্ষা দিচ্ছে, বা কেউ হয়তো রেলওয়ে পরীক্ষা দিচ্ছে, বা কেউ আইসিডিএস পরীক্ষা যাচ্ছে পিএসসি। সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের একটা মনে ধারণা যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। একটা কথা বলে দিই, এখানে আলাদা করে কিছু গুরুত্ব নেই কোনো চ্যাপ্টার। কারণ অঙ্কের ক্ষেত্রে কি হয়, পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস যা অঙ্কগুলো আছে এগুলো প্রায় সব পরীক্ষাতেই আসে। অঙ্ক যেখানে সিলেবাসে আছে সেখানে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আরও একটা জিনিস আমি তোমাদের জানাই, যে পার্সেন্টেজের এই যে পার্ট নম্বর 4 করার আগে অবশ্যই তোমাদের জানতে হবে যে পার্সেন্টেজ পার্ট নম্বর 1, 2, 3 সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই আগে ক্লাসগুলো করবে এবং তার পিডিএফগুলো ডাউনলোড করে রেখে দেবে। এছাড়া ধরো যারা পরীক্ষায় দেখছে যে পার্সেন্টেজের অঙ্কগুলো করতে পারছে না অনেক ক্ষেত্রে, আমি তাদের জন্য বলে রাখি পার্সেন্টেজের পার্ট নম্বর 7 বা 8 পর্যন্ত যে আমার ক্লাসগুলো চলবে সেগুলো ভালো করে আগে দেখো। যদি সেখানেও কোনো রকম সমস্যা হয়, এর পরবর্তী সময় আমি পার্সেন্টেজে আরও কিছু পার্ট আমি বাড়াবো, তোমরা কি করবে সেখান থেকে আরও কিছু শিখতে পারবে। তবে মনে রাখতে হবে পার্সেন্টেজ করে ফেলা মানেই হচ্ছে প্রফিট অ্যান্ড লসের অঙ্কের 50% অঙ্ক প্রায় প্রস্তুত হয়ে যাওয়া। সেক্ষেত্রেই তোমাদের কোনো অসুবিধা হওয়ার জায়গা থাকবে না পরীক্ষায়, কারণ পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস এই দুটি চ্যাপ্টার হচ্ছে অঙ্কের একটা মানে বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার। তাই তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো। তবে অবশ্যই পার্ট নম্বর 4 দেখার আগে পার্ট নম্বর 1, 2, 3 আগে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলো 1 নম্বর প্রশ্ন পার্ট 4 এর আমরা দেখবো। 1 নম্বর প্রশ্নে একটু ভিন্ন ধরনের অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক তুমি দেখো যে আমি এর আগে যে করেছি যে অঙ্কগুলোর ক্ষেত্রে, সেখানে 1, 2, 3 আমি আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করেছি। তাতে কি হচ্ছে যে একটা টপিকের উপর প্রায় 5টা 6টা অঙ্ক আছে, তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তার জন্য আরও একটা জিনিস এখানে যেটা পার্সেন্টেজ পার্ট নম্বর করে আমি এখানে রাখছি, সেটা হচ্ছে দুটো ক্যাটাগরির অঙ্ক, প্রায় 5টা 6টা বা 7টা 8টা করে এক একটা ক্যাটাগরিতে অঙ্ক রয়েছে। আর 1 নম্বর প্রশ্নটা দেখো, when the price of rice is decreased by 10%, a man can buy 1/2 kg more rice in rupees 180। অর্থাৎ যখন চালের দাম 10% কমে গেল, একজন ব্যক্তি হাফ কেজি বেশি চাল পাচ্ছে 180 টাকায়। মানে কি, 180 টাকা নিয়ে আগে বাজারে যেত, যে যত কেজি চাল পেত, এখন সেই 180 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, তার থেকে হাফ কেজি চাল বেশি পাচ্ছে, কারণ যেহেতু 10% চালের দামটা কমে গেছে। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিডিউস অ্যান্ড অরিজিনাল প্রাইস অফ রাইস। রিডিউস প্রাইস মানে কি বলছে, তাহলে এখন চালের প্রতি কেজির দাম কত। অরিজিনাল প্রাইস মানে কি, আগে চালের প্রতি কেজি দাম কত ছিল। তাহলে দুটো প্রশ্ন এখানে চাওয়া হয়। তো কম্পিটিটিভে একটা প্রশ্নই দেখা হয়, আমরা যেমন পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন দেখি সেক্ষেত্রে বেশিরভাগই একটা প্রশ্ন চাওয়া হয়, কিন্তু এক্ষেত্রে দুটো প্রশ্ন অ্যান্সার বার করতে আমাদের হবে, কারণ দুটোই আমরা শিখবো। আবার বলছি, চালের দাম 10% কমে গেল, তারপর কি হলো, 10% কমে যাওয়ার পর সেই ব্যক্তি যে টাকা নিয়ে যেত, এখানে একটা টাকা মেনশন করেছে, ধরো 180 টাকা নিয়ে যেত, সেই 180 টাকা নিয়ে গিয়ে যে চাল পেত, এখন যেহেতু দাম কমে গেছে, তাহলে সেই 180 টাকা নিয়ে যাওয়ার পর তার কিন্তু হাফ কেজি চাল তাকে দোকানদার আরো বেশি দিচ্ছে, যেহেতু চালের দাম কমে গেছে, সে তো সেই পয়সা দিয়ে চালটা কিনছে। তাহলে বলছে যে আগে চালের দাম কত ছিল, মানে অরিজিনাল প্রাইস, আর রিডিউস প্রাইস মানে এখন হ্রাসপ্রাপ্ত চালের দাম কত। চলো আমরা দেখি অঙ্কটা কিভাবে করবো। তো আমি তোমাকে দুটো পদ্ধতি এখানে জানাবো। অবশ্যই ভগ্নাংশ পদ্ধতিটা আগে দেখাবো। আমি কেন দুটো, অনেক সময় 3টে পদ্ধতি দেখাই, অনেকে হয়তো ভাবতে পারে স্যার একটা পদ্ধতি দেখাচ্ছে না। অনেক ক্ষেত্রে বলে দিই, অনেক পদ্ধতি এরকম আছে যেটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সরল উপায়ে দেখায় না। যেমন কি ভগ্নাংশের পদ্ধতি, যেমন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রায় খুব সহজ অঙ্কগুলো করা যায়। এর আগেও দেখা যায় অন্যান্য পদ্ধতি যেগুলো দেখিয়েছি ভগ্নাংশ ছাড়া, সেখানে সেই পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অর্থাৎ পদ্ধতি একটু বেশি জেনে রাখো, তাহলে অঙ্কের যে স্ট্রেংথটা আছে এটা অনেকটা বেশি থাকবে। যেমন ধরো আমি 1 নম্বর প্রশ্ন আমি এখানে তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্নে সেটা হচ্ছে 10% হ্রাস পাচ্ছে। প্রশ্নটা ভালো করে তোমরা দেখো, 10% চালের দাম হ্রাস পাচ্ছে, তো আমি হ্রাস পাচ্ছে বলে আমি মাইনাস করেছি। তো 10% হ্রাস পাচ্ছে মানে কত, 1 এ 10 কমে যাচ্ছে, মানে 10 এ 1 কমে যাচ্ছে। তো আমি এই চালের দাম হ্রাস পেয়েছে, আগের টাকায় কত হাফ কেজি বেশি চাল পাওয়া যাচ্ছে, হ্রাসপ্রাপ্ত দাম কত বা প্রকৃত দাম কত, এগুলো যদি দেখি, এর টাইটেলটা কিভাবে বানাবে দেখো। এটা করবে ইনিশিয়াল মানে শুরুতে বা আগে, বা এটাকে তোমরা অরিজিনালও ভাবতে পারো।
অরিজিনাল মানে প্রকৃত দাম কত ছিল, প্রকৃত মূল্য, বাংলায় যদি আমরা অঙ্কটা দেখি প্রকৃত মূল্য কত। আর ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল, বা এটাকে তোমরা ভাবতে পারো রিডিউস প্রাইস, হ্রাসপ্রাপ্ত দাম। মানে এটা আগে, এটা ফাইনাল, এটা একদম অবশেষে কি হচ্ছে, বা বলতে পারো যে এটা হ্রাসপ্রাপ্ত দাম। চলো আমরা দেখি, আমি প্রথমে এখানে প্রাইস লিখবো মানে টাকা, তারপর কোয়ান্টিটি দেবো, কোয়ান্টিটি মানে পরিমাণ। তো আমি প্রাইস দেখো, আগে ছিল 10 টাকা, এখন 1 টাকা কমে গেছে। তো বলো তাহলে 10 টাকা যদি ছিল, 10 এ 1 টাকা কমে গেছে, মাইনাস। যদি বেড়ে যেত 10 এ 1 টাকা বাড়তো, তার মানে এখানে 10 থাকলে এখানে 11 হতো। এখানে 10 এ 1 টাকা কমে গেছে, তাহলে 10 টাকা 1 টাকা কমে গেলে কত হয়, 10 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 9। এবার দেখো, তার মানে আগে 10 টাকা দাম ছিল, এখন 9 টাকা দাম আছে। এবার এর সঙ্গে একটা জিনিস দেখো, একটা জিনিসের সঙ্গে বলে দিই তোমাদের, সেটা হচ্ছে যে পরিমাণটা কি হয়, পরিমাণটা কিন্তু ঠিক উল্টে যায়। কারণ কি, আগে জিনিসের দাম বেশি ছিল, এখন কমে গেছে। মানে আগে জিনিস বেশি পাওয়া যেত, আগে জিনিস কম পাওয়া যেত, এখন জিনিস বেশি পাওয়া যায়। কম পাওয়া যেত মানে 9টা এখানে করে দাও, আর 10টা এখানে করে দাও। অনেকে হয়তো এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কি করে উল্টে গেল। মানে বোঝো, 10 টাকা দাম ছিল, এখন 9 টাকা, তাহলে পরিমাণ, এই কোয়ান্টিটি মানে পরিমাণ, তাহলে সেই চালের যে পরিমাণটা, তাহলে তো পরিমাণটা কি হবে, তার মানে আগে যদি 10 টাকা দাম ছিল, এখন 9 টাকা হয়, তাহলে নিশ্চয়ই আগে জিনিসটা কম পাওয়া যেত, এখন বেশি পাওয়া যায়। তাহলে কম বলতে কি দেবো, এই দুজনের মধ্যে কম বেশিটা, কমটা এখানে দিয়ে দাও, আর এই দুজনের মধ্যে বেশিটা এখানে দিয়ে দাও। তার মানে বেশি মাল এখন পাওয়া যাচ্ছে, আগে কম মাল পাওয়া যেত। এবার দেখো, আমার কাছে 1 কেজি বেশি মাল পাওয়া যাচ্ছে, ওদের কাছে হাফ কেজি। আমার কাছে 1 কেজি, ওদের কাছে হাফ কেজি। কখন? হাফ গুণ। যদি তোমাকে বলে যে অরিজিনাল প্রাইস, যদি অরিজিনাল প্রাইস মানে কি, তাহলে অরিজিনাল প্রাইস, তাহলে এটাকে হাফ গুণ করো, তাহলে হচ্ছে 4.5। হাফ গুণ মানে হাফ করে দেয়া, 9 টাকাকে হাফ করে দেবো, আবার 9 কেজিকে হাফ করো না, 4.5 কেজি। তো 4.5 কেজি যদি চাল হয় অরিজিনালি, তো 180 টাকায় তাহলে কত দাম ছিল দেখো, 180কে 4.5 দিয়ে ভাগ করো, তার মানে আগে 40 টাকা কেজি ছিল, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। আর এখন চলো এখন দেখি, এখন তো হাফ গুণ করো, তাহলে এখন 5 কেজি চাল পাওয়া যাচ্ছে, 10-এর হাফ গুণ মানে 10কে হাফ করে দাও, 10 কেজি আর 5 কেজি, তাহলে 180 টাকায়, যদি 180 টাকাকে 180 টাকা তো মেন কিনছিলাম, তাহলে 5 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে এই দেখো 36 টাকা। তার মানে প্রকৃত মূল্য, অরিজিনাল মূল্য ছিল 40 টাকা, এখন হচ্ছে 36 টাকা। এই দুটো অ্যান্সার বেরিয়ে গেল। এদিকটা যত মানে এখন হ্রাসপ্রাপ্ত দাম কত, প্রতি কেজি 36 টাকা, আর অরিজিনাল দাম কত, প্রতি কেজি 40 টাকা। বুঝতে পারছো? তো এইটা দেখো, অরিজিনাল প্রাইস আর রিডিউস প্রাইস, টাইটেলগুলোকে লক্ষ্য করো। দেখো 1 নম্বর অঙ্কে আমি অল্টারনেট পদ্ধতিটা দেখাবো, তবে অবশ্যই প্রথম অঙ্কে আমি অল্টারনেট পদ্ধতিটা করছি, কারণ বারবার দুটো যখন আমি অঙ্ক সলভ করবো, তখন সবকটা অঙ্কে আমি অল্টারনেট পদ্ধতি দেখাবো না। তোমাদের যদি মনে হয় যে অল্টারনেট পদ্ধতিতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হচ্ছে, এটাও তোমরা করতে পারো। তবে দেখো এটা কিভাবে করবো, আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 180 টাকা দিয়ে জিনিসটা কিনতো। আগেও 180 টাকা দিয়ে বাজার করতে যেত, এখনো 180 টাকা দিয়ে বাজার করতে যায়। তো 10% কমে গেছে। তাহলে আমি দেখি যে আমার 180 টাকার মধ্যে কত টাকা সাশ্রয় হয়েছে। 180 টাকার 10% কমে মানে 1/10, প্রায় আমি 10/100 দিলাম। তো আমি যদি দেখি 0 0 এই 0 এই 0, তার মানে আমার 18 টাকা সাশ্রয় হচ্ছে, 18 টাকা কমে যাচ্ছে, মানে বেঁচে যাচ্ছে। তো রিডিউস প্রাইস, হ্রাসপ্রাপ্ত মূল্যটা কি দাঁড়াচ্ছে, 18 টাকায় কি করছি, দেখা যাচ্ছে যে এই হাফ কেজি, তা হাফ কেজির দামই তো 18 টাকা, স্বাভাবিক হাফ কেজি পাচ্ছি। কেন হাফ কেজির দাম 18 টাকা? তো আমাকে তো সে টাকা ফেরত দিচ্ছে না, আমাকে কি দিচ্ছে, আমাকে সে বলছে ঠিক আছে হাফ কেজি চাল বেশি পাবে। তার মানে 18 টাকা, তার মানে 1 কেজি চালের দাম তাহলে কত, 36 টাকা। হাফ কেজি চালের দামটা তো আমায় দেবে না, চাল দিয়ে দিচ্ছে। হাফ কেজি চালের দাম কত পাচ্ছি আমি, 18 টাকা। তাহলে কি করছি, তাহলে 1 কেজির দাম কত, এটা তো পার কেজি, মানে 1 কেজি চাল দামই তো চাইছে, 1 কেজির দাম কত, তাহলে
18 গুণিতক 2, তার মানে হচ্ছে 36 টাকা। দেখো রিডিউস প্রাইস বেরোলো 36 টাকা। এবার অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইসে কি দিতে হবে? তো এই 36 টাকা উপর আমি ক্যালকুলেশনটা করব। অরিজিনাল প্রাইস বলেছি, অরিজিনাল প্রাইস কত কমে গেছে? 10% কমে গেছে। তো দেখো 10% কমে গেছে মানে কি কি নেব? একটা 100 নেব, একটা 90 নেব। ভালো করে বলি, 10% মানে কাটাকুটি করার একটা নিয়ম আছে, যেটা প্রফিট অ্যান্ড লসের ডিটেলস আলোচনা করবো তোমাদের, বুঝতে পারবে। যেহেতু আজকে পার্সেন্টেজের চ্যাপ্টার, আমি এখানে এই পদ্ধতিটা অল্টারনেট হিসেবে দেখালাম, কিন্তু আজকে এই যে জিনিসটা বলছি, এই দুটো সংখ্যা নেব, এটা আমি ডিটেলস আলোচনা করবো প্রফিট অ্যান্ড লসে। আজকে মোটামুটি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো 36 টাকা, তাহলে 36 টাকা কি হচ্ছে? বলছে 10% কমে গেছে। 10% কমে গেছে মানে দুটো জিনিস আমি নেব। একটা নেব, দেখো মনে মনে আমি একটা নেব 100, আমি রাফ এখানে লিখছি, একটা 90। আর যদি বলতে 10% বেড়ে গেছে তাহলে কি কি নিতে? একটা নেব 100, একটা নেব 110। ব্যাপারটা বুঝতে পারছো? 10% কমে গেছে, একটা নেব 100, একটা নেব 90। চলো এই দুটো এখানে পুট করবো, কিভাবে এখানে লাগাবো দেখো। এবার ভাবো অরিজিনাল প্রাইসটার দাম বেশি ছিল না কম ছিল? অরিজিনাল প্রাইসের দাম তো বেশি ছিল, আগে দাম বেশি, তাহলে কে বেশি এদের মধ্যে? 100 বেশি, তাই ওকে দেবো ওপরে, নিচে দেবো 90। তাহলে 0 0, এটা আমি মুছে দিলাম এখান থেকে, 9 দিয়ে কাটলে 4, দেখো তাহলে 4 10 40। তাহলে অরিজিনাল প্রাইস বা ইনিশিয়াল প্রাইস ছিল 40 আর রিডিউস প্রাইস হচ্ছে 36। নম্বর 2, দেখো a reduction of 25% in the price of sugar enabled a person to buy 10 kg more sugar for ₹800। দেখো আগেরটার মতোই অঙ্ক বলেছে, 25% চিনির দাম কমে যাওয়ার এক ব্যক্তি কি করেছে, 10 কেজি চিনি বেশি পাচ্ছে 800 টাকা। তার মানে আগে 800 টাকা নিয়ে বাজারে যেত, যা চিনি পেত, এখন 800 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, তার থেকে 10 কেজি চিনি বেশি পাচ্ছে। দ্য রিডিউস পার কেজি প্রাইস অফ সুগার ইজ, তার মানে রিডিউস প্রাইসটা চাইছে। রিডিউস প্রাইস চাইছে মানে তাহলে এখন যে দামটা চিনির দামটা কমেছে সেই দামটা কত পার কেজি, আর এগুলো পার কেজিতেই চাওয়া হয় সাধারণত। দেখো আমি সেই একই পদ্ধতি করবো, 25% কম, আমি -25% দিলাম। 25% কম -25, তো 25% মানে কত তোমরা জানো? 25% মানে 1/4। যদি এটা না জেনে থাকো, পার্ট নম্বর 1 ক্লাসগুলো দেখবে কিভাবে এটা কনভার্ট করতে হয়। পার্ট নম্বর 1 মানে ক্লাস নম্বর 1টা তোমরা পার্সেন্টেজে দেখে নেবে। যারা এটা জানে না যে এগুলো স্যার করতে আমাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে পার্ট নম্বর 1টা তোমরা দেখে নেবে। 25% মানে এমনি বুঝতে পারছো, 25% মানে 25-এর 100, তো 25 দিয়ে কাটাকুটি করলে উপরে 1 আর নিচে 100 মানে 4, সেই 1/4। তো আমার সেই একই টাইপের, এটা হচ্ছে ইনিশিয়াল বা এটা যেটা আমরা অরিজিনাল বলি, আর এটা হচ্ছে ফাইনাল বা কি বলতে পারি রিডিউস, হ্রাসপ্রাপ্ত মূল্য। চলো আমরা দেখি এটা প্রাইস মানে রুপিসটা, রেট চার্জ, এটা হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস আর কোয়ান্টিটি। তো আমি মানে আগে 4 টাকা দাম ছিল, 1 টাকা কমে গিয়ে এখন 3 টাকা। পরিমাণটা কি? আগে বেশি পাওয়া যেত, এখন কম। বেশি মানে এর মধ্যে কে বেশি? পরিমাণটা কি, সরি পরিমাণটা আগে কম পাওয়া যেত, এখন বেশি। আগে 4 টাকা দাম পাওয়া ছিল, দামটা এখন বেশি হয়, এখন কমে গেছে। মানে আগে 4 টাকা দাম ছিল, এখন 3 টাকা দাম হয়েছে। মানে আগে জিনিসটা কম পাওয়া যেত, এখন জিনিসটা আমরা বেশি পাচ্ছি। ওই জন্যই তো দেখো অঙ্কে আমাদের লেখা আছে যে তোমাদের এখানে সে 10 কেজি বেশি পাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখন জিনিসটা তাহলে কি হবে, এখন জিনিসটা বেশি পাবো, আগে জিনিসটা কম। তাহলে হচ্ছে 4 টাকা দাম ছিল, এখন দাম 3 টাকা। তার মানে আগে 3 কেজি মাল পাওয়া গেলে এখন পাওয়া যায় 4 টাকা। যদি বলি স্যার এইগুলো এখানে লিখছেন কেন, একটা জিনিস বলে দিই, ভাবো এগুলো এখানে লিখলে এটা সুবিধা হবে। কারণ কি, কারণ এই ইউনিট তো এগুলোই আমার আছে। আগে 4 টাকা দাম ছিল, এখন 3 টাকা। মানে আমি কি বুঝলাম যে এই মুহূর্তে পরিমাণটা কি হবে, পরিমাণটা আগে ছিল কম, এখন বেশি। এটা বোঝাতে গেলে এই দুটো সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি। অনেক ক্ষেত্রে ভাবে উল্টে গেল, বা কেন উল্টে গেল, এই উল্টে গেল ব্যাপারটা নয়, আমি বোঝাচ্ছি না। আগে 4 টাকা দাম ছিল, এখন 3 টাকা দাম। তার মানে কি বুঝছে যে আগে জিনিসটার দাম বেশি ছিল, এখন দাম কমলো। এটা দামের ক্ষেত্রে। পরিমাণের ক্ষেত্রে এই সংখ্যা দিয়ে আমাকে বুঝতে হবে। তার মানে আগে কম পাওয়া যেত, এদের মধ্যে কম কি, এখন বেশি পাওয়া যায়। তো
এদের মধ্যে বেশি তাই এদের দিয়েছি। এবার আমি দেখি আমার কাছে ক কেজি জিনিস বেশি পাওয়া যাচ্ছে। দেখো আমার কাছে 1 কেজি, ওদের কাছে কত? দেখো 10 কেজি জিনিস বেশি পাওয়া যাচ্ছে। কগুণ? 10 গুণ। আমার কাছে 1 কেজি জিনিস বেশি পাওয়া যাচ্ছে, ওদের কাছে 10 কেজি। তো কি চাইছে? রিডিউস প্রাইস, মানে ফাইনাল প্রাইসটা এখানে চাইছে, হ্রাসপ্রাপ্ত দাম। তো আমি অরিজিনাল চাইলে এটা টানতাম, দেখি ফাইনাল কত কেজি পাওয়া যাচ্ছে আগে এটা দেখি, তবে তো দামটা বার করবো। এটাও 10 গুণ, তার মানে এখন 40 কেজি পাওয়া যাচ্ছে। তো 800 টাকা। এবার ভাবো 40 কেজি যদি পাও, তাহলে 800 টাকাকে 40 দিয়ে ভাগ করো, তার মানে 20 টাকা পার কেজি অ্যান্সার হচ্ছে। অর্থাৎ হ্রাসপ্রাপ্ত জিনিসের দাম 20 টাকা পার কেজি। যদি আগের চাইতো তাহলে আগের এই 3 থেকে করতাম আমি, 3 10 30, তাকে আবার আমি কি দিয়ে ভাগ করতাম? 30 দিয়ে আবার আমি 800 দিয়ে ভাগ করতাম। সেটা চাইনি, হ্রাসপ্রাপ্ত দাম চেয়েছে বা ফাইনাল দামটা আমরা ভাগ করেছি 20 টাকা। দেখো, due to 20% reduction in the price of rice, a man can buy 4 kg more rice in rupees 640। কি বলছে তাহলে? 20% চালের দাম কমে যাওয়ায় এক ব্যক্তি 4 কেজি চাল বেশি পাচ্ছে 640 টাকা। সেই আগের বিষয়, 640 টাকা নিয়ে আগে বাজারে যেত, এখনো 640 টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু চালের দামটা কমে গেছে বলে সে আরো 4 কেজি চাল বেশি পাচ্ছে। তাহলে প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ রাইস? তাহলে মানে এটা প্রকৃত মূল্য চাইছে, মানে অরিজিনাল বা ইনিশিয়াল প্রাইসটা কত ছিল। চলো দেখি কত পার্সেন্ট কমেছে। এই 20% কমেছে। দেখো 20% কমেছে, 20% কমেছে মানে 1/5, মানে 5-এ 1 কমে গেছে। তাহলে দেখো এটা ইনিশিয়াল বা অরিজিনাল, মানে আগের দাম, এটা ফাইনাল বা রিডিউস বা নিউ, যা ইচ্ছা টাইটেল দিতে পারো এই সংক্রান্ত। এবার দেখো প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা প্রাইসটা কি হলো? আগে 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে গিয়ে 4 টাকা। তাহলে কোয়ান্টিটি কি? পরিমাণটা বুঝতে পারছো? পরিমাণটা এখন আগে ছিল 4 কেজি, এখন হয়ে যাবে 5 কেজি। তুমি ক কেজি বেশি পাচ্ছ? দেখো দেয়া আছে, তুমি 4 কেজি বেশি পাচ্ছ। তো তুমি এখানে আমি 1 কেজি বেশি পাচ্ছি, ওরা বলছে কোশ্চেনে বলছে 4 কেজি বেশি পাচ্ছি। কখন? এই 1 দিয়ে ভাগ করো 4 গুণ, 1 দিয়ে ভাগ করো 4 গুণ। তো তাহলে অরিজিনাল চাইছে, তাহলে অরিজিনাল কত কেজি মালটা আগে দেখি, প্রকৃত দাম চাইছে। তার মানে অরিজিনাল মালটা হচ্ছে 16 কেজি। এই দেখো, তার মানে আগে 16 কেজি পাওয়া যেত, আগে 16 কেজি পাওয়া যেত। তাহলে দাম কত ছিল? 640 টাকা। 640 বাই 16, 464। তার মানে 40 টাকা কেজি ছিল, আগে দামটা 40 টাকা কেজি ছিল। 4 দেখো, when the price of rice decreased by 10%, of a man would buy 1 kg more rice for rupees 270। দেখো এটা একই অঙ্ক বলেছে যে যখন চালের দাম 10% কমে গেল, এক ব্যক্তি 270 টাকায় 1 কেজি চাল বেশি পাচ্ছে। দেন অরিজিনাল প্রাইস অফ রাইস পার কেজি, এটাও অরিজিনাল চাইছে, মানে ইনিশিয়াল প্রাইসটা। চলো আমরা দেখি 10% কমে যাচ্ছে, 10% কমে যাচ্ছে মানে কি জানি আমরা? 10% মানে 1/10। তাহলে দেখো ওই টাইটেল দেবো ইনিশিয়াল, মানে শুরুতে বা অরিজিনাল যেটা ছিল, আর এটা হচ্ছে আমরা দেবো হচ্ছে ফাইনাল বা কোশ্চেনের ভাষায় রিডিউস। তো দেখো তাহলে এটা হচ্ছে প্রাইস, আর এটা কি? এটা হচ্ছে কোয়ান্টিটি। প্রাইস কি? 10 টাকা ছিল, 1 টাকা কমে গেছে, মানে 10 টাকা আগে ছিল, এখন 1 টাকা কমে গিয়ে 9 টাকা হয়েছে। এখন 1 টাকা কমে গিয়ে 9 টাকা হয়েছে। তো মানে তার মানে একটু শিওর আগে জিনিসটা কম পাওয়া যেত পরিমাণ, আর এখন পরিমাণটা বেশি। দাম কমে গেছে স্বাভাবিক, এখন বেশি পাবো, এদের মধ্যে বেশি স্বাভাবিক। এই দাম কমে গেছে, আগে এখন বেশি পাওয়া যাবে, আগে কম পাওয়া যেত। আগে মানে আগে যে কোয়ান্টিটি, পরিমাণটা কি হবে তাহলে? আগে দাম বেশি ছিল, এখন কমে গেছে, তাহলে আগে আগে পরিমাণ, তাহলে পরিমাণ কম ছিল, কম কি এদের মধ্যে? 9। আর এখন বেশি পাওয়া যাবে, এদের মধ্যে বেশি কি? 10। বেশি টাকা দিতে, তাহলে আমি ক কেজি জিনিস এখন বেশি পাচ্ছি? আমি এখানে 1 কেজি জিনিস বেশি পাচ্ছি, ওদের কাছেও দেখো 1 কেজি জিনিস। 1 দিয়ে 1 কে ভাগ করো, কগুণ? 1 গুণ। অরিজিনাল দাম চাইছে, তাহলে অরিজিনাল ক কেজি জিনিস পাওয়া যেত আগে দেখি। অরিজিনালি পাওয়া যেত, দেখো অরিজিনালি পাওয়া যেত 1 গুণ দাও
তাহলে হচ্ছে অরিজিনালি পাওয়া যেত 9 কেজি। তাহলে অরিজিনাল প্রাইসটা তাহলে কত, প্রাইস পার কেজি অরিজিনাল প্রাইসটা কত হচ্ছে। তাহলে কি করবো, আমি এখানে দিলাম না, এখানে লেখাচ্ছি, এটা এখানে যেটা লিখতাম এখানে লিখছে, সেটা হচ্ছে 270 টাকায় 9 কেজি। তাহলে দাম কত ছিল, 30 টাকা পার কেজি। যদি আমাদের ফাইনাল চাইতো তাহলে এটা দিয়ে আমরা দেখো 5 নম্বর প্রশ্ন, ডিউ টু 12.5% রিডাকশন ইন দ্য প্রাইস অফ সুগার, চিনির দাম 12% কমে গেছে, এ ম্যান ক্যান বাই 3 কেজি মোর রাইস ইন রুপিস 840। 840 টাকায় এক ব্যক্তি 3 কেজি চিনি বেশি পাচ্ছে। হোয়াট ইজ দ্য রিডিউস প্রাইস পার কেজি। তাহলে প্রতি কেজি চিনির হ্রাসপ্রাপ্ত মূল্য কত, মানে রিডিউসটা চাইছে, অরিজিনালটা চাইছে না এখানে। দেখো 12.5% কমে গেছে। তোমরা জানো 12.5% মানে হচ্ছে 1/8। 12.5 মানে তো 12.5 1/8। তো এটা কেন করলাম, কারণ এটা ভগ্নাংশে নিলে আমাদের সুবিধা হবে। তো তোমরা এই যে প্রসেসটা যদি না পারো যে 12.5% কিভাবে হলো সেটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে, পার্ট নম্বর 1 এর ক্লাসটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে পার্ট নম্বর 1 ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে পারবে। আমি প্রথমে এটা দেখিয়েছি যে কিভাবে এখান থেকে ফ্র্যাকশনটা এখানে পাওয়া যায়। চলো আমরা দেখি সেই একই টাইটেল, অরিজিনাল মানে যেটা হচ্ছে ইনিশিয়াল বলি, তারপর হচ্ছে এটা আমরা বলছি ফাইনাল, যেটাকে আমরা বলবো রিডিউস, হ্রাসপ্রাপ্ত মূল্য। তো দেখো প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস আগে 8 টাকা ছিল, এখন 1 টাকা কমে গিয়ে 7 টাকা। কোয়ান্টিটি কি হবে, পরিমাণটা তাহলে কি হবে, এখন আগে 7 কেজি পাওয়া যেত, এখন 8 কেজি পাওয়া যায়। এই সংখ্যাটাই যদি উল্টে দিলে হয়ে যাবে। আমি ক কেজি বেশি পাচ্ছি, আমি 1 কেজি বেশি পাচ্ছি। ওরা ক কেজি বেশি পাচ্ছে, দেখো ওরা বলেছে 3 কেজি বেশি পাচ্ছে। 1 দিয়ে ভাগ করো 3 কে, 3 গুণ। তো এটা রিডিউস প্রাইস চাইছে, হ্রাসপ্রাপ্ত মূল্য, তাহলে এইটা নিয়ে এটা তাহলে ক কেজি মাল পাওয়া যায় দেখো, তার মানে 24 কেজি মাল এখন পাওয়া যাচ্ছে। 40 কেজি, এই 24 কেজি চিনি এখন পাওয়া যাচ্ছে। তাহলে দাম কত, তো আমাদের দেখো বলেছে যে 840 টাকা। তাহলে 840 টাকা, তা 840 টাকাতে আমাদের ক কেজি হবে, আমাদের 840 টাকায় 24 কেজি এখন পাওয়া যাচ্ছে। তো 24 দিয়ে ভাগ করি দেখি, 24 দিয়ে ভাগ করলে 3 24 72, আমি এখানে লিখছি অ্যান্সারটা, আমি এখানে লিখছি 3 24 72 আর 5 24 120। তাহলে রিডিউস প্রাইসটা কত হচ্ছে, রিডিউস প্রাইসটা হচ্ছে 35 টাকা পার কেজি। প্রশ্ন সংখ্যা 6, দেখো এবার টপিকটা একটু চেঞ্জ হচ্ছে, একটু আলাদা ধরনের প্রশ্ন। আমি প্রত্যেকদিন ক্লাসে আলাদা আলাদা দুটো পার্টে প্রশ্নকে রাখি, দুটো ক্যাটাগরির প্রশ্ন আমি তৈরি করি। আজকেও সেই দুটো ক্যাটাগরির প্রশ্ন, আজকে একটা ক্যাটাগরির প্রশ্নকে আমি শেষ করলাম, এবার একটা অন্য ক্যাটাগরির প্রশ্ন আমি এখানে তোমাদের দেখাবো। When the price of rice increased by 26%, a family reduced its consumption in such a way that expenditure of rice only 5% more than before. দেখো অঙ্কটা বোঝো কি বলছে। যখন একটি দেখা যাচ্ছে যে চালের দাম 26% বেড়ে গেল, কি করছে, এই ফ্যামিলি রিডিউসড ইটস কনজাম্পশন সাচ এ ওয়ে দ্যাট এক্সপেন্ডিচার অফ রাইস অনলি 5% মোর দ্যান বিফোর। চালের দাম বেড়ে গেছে, এবার সংসার ফ্যামিলি সচেতন হয়ে গেছে যে তাহলে এবার চাল খাওয়া কমাতে হবে। তারা এমনভাবে চাল খাওয়া কমিয়েছে, মানে চালের যে খোরাকিটা কমিয়েছে, পরিমাণটা কমিয়েছে, তাতে কি হচ্ছে যে তার মাত্র 5% বেশি খরচা হচ্ছে আগের থেকে। মানে আগে দেখো চালের দাম বেড়ে গেছে 26%, যদি আমরা একই হারে চালটা চালিয়ে যেতাম, মানে যা চাল আগে খেতাম এখন চাল খাওয়া একই চালাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু 26%ই খরচা আমাদের বাড়বে। কিন্তু ওরা সচেতন হওয়াতে ওরা বলছে না, আমরা আর বেশি চাল খরচা করব না, আমরা চালের খরচা একটু কমিয়ে দেবো। খরচা কমিয়ে দেবো মানে চালের যে পরিমাণ চাল খেতাম আমরা একটু কম খাবো। এমনভাবে কম খেলো যাতে তার মাত্র 5% আগের থেকে সংসার খরচা চালের জন্য বাড়লো। তো প্রশ্ন হচ্ছে, ইফ 24 কেজি ওয়াজ কনজামড পার মান্থ বিফোর,
24 কেজি কনজাম করছে, মানে কি আগে খেতো মাত্র ধরো 24 কেজি। ফাইন্ড দ্য নিউ কনজাম্পশন অফ রাইস, তাহলে এখন কত কেজি খাচ্ছে, তোমাকে এটা নিশ্চিত হতে হবে এখন বেশি খাচ্ছে না কম খাচ্ছে, অবশ্যই কম খাচ্ছে, তবেই তো খরচাটা কমেছে। তাহলে এই পরিস্থিতিতে আগে 24 কেজি খেত, এখন কত কেজি খায়। আমরা একদম দেখো টাইটেলটা প্রায় একই বানাবো। দেখো চালের দাম বেড়ে গেছে, এখানে বলেছে চালের দাম 26% বেড়ে গেছে। দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাই আগে, এর স্কেলটা না এটা 100 থেকে শুরু করবে, মানে এর স্কেলটা 100 থেকে শুরু করলাম, বেড়ে গিয়ে কত হলো 26% বেড়ে গেছে। আমি দেখো 26% বাড়ালাম, 100 থেকে 26% বাড়লে কত হয় 126। আবার দেখা যাচ্ছে 126 হয়েছে, কিন্তু সে এমন ভাবে ইউজ করছে মোটে তার 5% বেড়েছে, এটা তখন এদিকে বাড়াবে 105। অনেকের মনে হতে পারে এটা কি করছেন, একটা এদিকে করছেন একটা এদিকে করছেন। আগে বোঝো ব্যাপারটা কেন করলাম, পাশাপাশি করলে একটু আমাদের ড্রয়িংটা পাশে করলে অসুবিধা হতো। মানে চালের দাম বেড়ে গেছে, কি হচ্ছে চালের দাম বেড়ে গেছে 26%, চলো একটা 26 করি। আমরা এমন ভাবে বাড়িয়েছি আমাদের সংসার খরচা 105%, 105% বেড়েছে 105। তাহলে দেখছে যে আলটিমেটলি বাড়লো কত, মানে 126 যেখানে বাড়ার কথা, দেখো 126-এর মধ্যে কত মোটে বেড়েছে, দেখো 21। মানে ব্যাপারটা বোঝো, মানে 126 কেজিতে ওরা কত কমিয়ে দিয়েছে, 126 কেজি ওরা 21 কমিয়ে দিয়েছে। 126 কেজি বেড়ে যাওয়ার কথা ছিল, ওরা কমিয়ে দিয়েছে দেখো 105 কেজি, 105 মানে 100 টাকা খরচা হতো, এখন খরচা হচ্ছে 126 টাকা। কিন্তু ওরা এমন ভাবে ইউজ করেছে 105 টাকা খরচা হচ্ছে, 5% সংসার খরচা বেড়ে যাবে, চালের খরচা বেড়েছে। তাহলে ওরা 126-এর মধ্যে কত কমিয়ে দিয়েছে, 126 হওয়ার কথা তার মধ্যে কমিয়ে দিয়েছে 21। এটাকে ছোট করো কেটে, 1-এর 6, 1 কমিয়ে দিয়েছে। চলো এবার টাইটেল বানাই, অরিজিনাল, রিডিউস আর নিউ। দেখো তার মানে 6 ছিল আগে, 1 কমিয়েছে, কমে কত হয়েছে 5 হয়েছে, তাই না? ভাবো না, আগে 6 কেজি ইউজ করতো, এখন 1 কেজি কমেছে, এখন 5 কেজি। জনে ভাবতে পারে এটা সব টাকা, এটা থেকে কেন মানে এটা টাকা, এটা তো 6 1 টাকা আপনি কেজিতে। দেখো 6 1 টাকা কমানো আর 6 1 কেজি কমানো অনুপাতিক হিসাবে এখানে তো মানে এখানে ফিলিংটাতে একই আসছে। আমার ভালো করে বলুন, আমার 126 টাকায় 105, তার মানে 126 টাকায় 105 হয়েছে, তার মানে 126-এর মধ্যে 21 কমিয়ে দিয়েছে। তাহলে 6-এর মধ্যে 1 কমিয়েছে, 6 1 কমিয়ে 5 হয়েছে। তা আমি আগে 6 কেজি ইউজ করতাম, ওরা বলছে 24 কেজি। কগুণ 6 দিয়ে ভাগ হলো 4 গুণ, তাহলে এখন কত 4 গুণ দাও। এই দেখো এখন 20 কেজি ইউজ করছে ও, কেমন? এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। কোশ্চেন নম্বর 7 দেখো, when the price of sugar is increased by 32%, a family reduced its consumption to 18 kg, so that there is only 8% more expenses than before. তাহলে কি বলছে যে এখানে চিনির দাম 32% বেড়ে যাওয়ায় একটি পরিবার এমনভাবে চিনির ব্যবহার কমিয়ে দিল, মানে ব্যবহারটা এমন করে কমিয়ে দিল, মানে আগে যে চিনি খেত এখন কম, যেহেতু স্বাভাবিক তারা সচেতন হয়েছে, আগে যে চিনি খেত এখন কম খাচ্ছে চিনিটা। তাতে কি দেখা যাচ্ছে যে সেখানে তারা 18 কেজি চিনি ব্যবহার করলে কনজাম্পশন 18 কেজি, মানে তারা এমনভাবে কমিয়ে দিয়েছে চিনির যে খরচাটা এখন 18 কেজিতে পরিণত হয়েছে। তাহলে নিশ্চয়ই আগে বেশি কেজি ছিল। There is only 8% more expense than before, যেটা কিনা আগের থেকে মোটে 8% বেশি। What is the original consumption of sugar? তাহলে আগে চিনির ব্যবহার কত ছিল, মানে এখন যেটা 18 কেজি আছে আগে কত ছিল। চলো আমরা দেখি 100, যে প্রসেস আমি অঙ্কগুলো করতে তোমাদের বলেছি 100। আচ্ছা কত দাম বেড়েছে চিনির দাম, 32% বেড়ে গেছে। চলো 32% বাড়িয়ে দাও, তাহলে 132 হয়েছে। আমাদের সংসার খরচা মোটে কত, মানে আমরা কত বাড়িয়েছি, সংসার খরচা আমাদের কত বেড়েছে 8% বেড়েছে, মানে 108। 108 মানে বুঝতেই পারছো 108, তাহলে কত মোটে বেড়েছে, মানে কত কমিয়ে দিয়েছি
আমার 132 যেখানে ছিল, ভালো করে দেখো, যেখানে 132 ছিল সেখানে আমি কত, 132 এর জায়গায় 108 হয়ে গেছে, কত কমে গেছে, কত আমি কমাতে পেরেছি, 24। তাহলে 132 এর উপর আমি 24 কমিয়ে দিয়েছি, 132 হওয়ার কথা ছিল, আমি কমিয়ে দিয়েছি 24। তাহলে অরিজিনাল, এটা হচ্ছে রিডিউস, এটা হচ্ছে নিউ। তাহলে অরিজিনাল তার যেটা আমি ছোট করে দিই, 2 11 12 দিয়ে কাটলে 2 আর নিচে হচ্ছে 11, 2 এর 11, তার মানে আগে ছিল 11 কেজি, এখন 2 কেজি কমেছে, তাহলে কত হচ্ছে 9 কেজি। তাহলে এখন আমি 9 কেজি চিনি ইউজ করছি, ওরা বলছে 18 কেজি, কগুণ, 2 গুণ। তাহলে আগে কত কেজি ব্যবহার হতো, দেখো আগে 2 গুণ, আগে 22 কেজি ব্যবহার হতো। একই পদ্ধতিতে করলাম আগের অঙ্ক এবং এই অঙ্ক। প্রশ্ন দেখো, the price of tea increased by 19% but a family decreased its consumption by 200 grams, so that there is 5% more expenses than before. What is the new consumption of tea? বলছে যে চায়ের দাম 19% বেড়ে গেছে, তাহলে কি দেখাচ্ছে যে একটি ফ্যামিলি 200 গ্রাম চা খরচা কমিয়েছে। যেমন আগের অঙ্কে যেমন বলেছিল কমিয়ে দিয়ে এত গ্রামে দাঁড়িয়েছে, এটা কিন্তু তো বলছে না, 200 গ্রাম চায়ের খরচা মোটে কমিয়েছে। তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে there is 5% more expenses than before, আগের থেকে মাত্র 5% তার সংসারের চায়ের খরচা বাড়ছে। হোয়াট ইজ দ্য নিউ কনজাম্পশন অফ টি? তাহলে নতুন কত, এখন সে কত গ্রাম চা ইউজ করছে। চলো দেখো এখানে 100 থেকে কত বেড়েছে, 100 থেকে 19% বেড়েছে, তার মানে 119। এখন কত শতাংশ বেড়েছে সংসার খরচা, এই চায়ের খরচা ওরা কত বাড়িয়েছে, সংসার খরচা ওরা বাড়িয়েছে, সংসারের চায়ের খরচা 5%, তাহলে কত, সেটা কত হচ্ছে দেখো, কত কমিয়ে দিয়েছে, 14 কমিয়ে দিয়েছে, তার মানে 119 এর উপর 14 কমিয়ে দিয়েছে। 7 দিয়ে গেলে আমি কাটি, 7 দিয়ে 2 এর 17, মানে 17তে 2 গ্রাম কমিয়ে দিয়েছে, 17 গ্রামে 2 গ্রাম কমিয়ে দিয়েছে। তাহলে আমরা এই টাইটেল বানাই অরিজিনাল, রিডিউস আর নিউ, অরিজিনাল, রিডিউস, নিউ। তাহলে 17 2 কমিয়েছে, কমিয়ে 15 হয়েছে। এবার দেখো আমার কাছে 2 গ্রাম কমিয়েছে, ওদের কাছে 200 গ্রাম কমিয়েছে, কগুণ, 100 গুণ। তাহলে এখন সংসার খরচা করবে, এখন তাহলে আমার 15, তাকে 100 গুণ করি, তাহলে 100, তাহলে 1500 গ্রাম হচ্ছে এখন চায়ের খরচা 1500 গ্রাম। কোয়েশ্চন নম্বর 9 দেখো, এই 9 নম্বর অঙ্ক থেকে আবার একটু অঙ্কটা পরিবর্তন হচ্ছে, যেমন মানে টপিকটা চেঞ্জ হচ্ছে। প্রাইস অফ টি ডিক্রিজ বাই 2%, এ পারসন ইনিশিয়ালি বট 490 গ্রাম টি, 490 grams tea. How many grams tea bought by him in same amount? দেখো স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝো, যেটা হচ্ছে চায়ের দাম 2% কমে গেছে, তাহলে কি হচ্ছে, সে আগে যে টাকায় 490 গ্রাম চা পেত, এখন সেই টাকায় কত গ্রাম চা পাবে। তো এগুলো খুব একটা মানে সিম্পল হিসাব। দেখো আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দুটো পার্ট তৈরি করবো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো পার্ট তৈরি করবো। কি করবো, বাঁদিকে আমাদের কমপ্লিট পার্টটা থাকে, মানে ভাবো 100 ইন্টু কত গ্রাম পেত, 100 ইন্টু, দেখো 100 ইন্টু 490, আর এই পার্টে থাকবে হ্রাস পেয়েছে, 2% হ্রাস পেয়েছে। তাহলে 100 থেকে যদি 2% হ্রাস পায় তাহলে 98, তাহলে 98 ইন্টু এই কোয়ান্টিটিটা, পরিমাণটাই তো চাইছে। তা আমি এই পাশা এটার সঙ্গে এটা সরাসরি ভাগ মানে কাটাকাটি করব, 98 দিয়ে যেটা কাটি তাহলে হবে 5, তাহলে হচ্ছে 500। তাহলে এখন কত পাবো, 500 পাবো, মানে কোয়ান্টিটিটা হচ্ছে 500। অর্থাৎ এগুলো দুটো পার্ট থাকবে, প্রথমে 100 দিয়ে যত পেতো সেটা দেবে, তারপর ফার্স্ট পেয়ে যেটা হচ্ছে যদি এটা যদি বৃদ্ধি পেত,
বৃদ্ধি পেতে তাহলে 2% বৃদ্ধি পেলে 102 হতো, তখন 102 দিয়ে এটাকে কাটাকুটি করতে হতো, তখন এটা গুণ করলে সেই পরিমাণটা এখন পেত। এইবার দেখো কোশ্চেন নম্বর 10 দেখো একই অঙ্ক, মানে আগের অঙ্কটা যেভাবে করালাম, প্রাইস অফ টি ইনক্রিজ বাই 2%। এবার দেখো বেড়ে গেছে, আগে যেমন 2% কমে গেছিল, এখন 2% বেড়ে গেছে, যেটা আগে বলছিলাম। এ পার্সন বট 510 গ্রাম টি, তার মানে সে কত গ্রাম নিত? সে আগে 510 গ্রাম পেত। হাউ মেনি গ্রাম টি গট বাই হিম ইন সেম অ্যামাউন্ট, তাহলে ওই টাকায় কত সে এখন পাবে? চা পাবে। তো বুঝতে পারছো কম পাবে নিশ্চয়, দাম বেড়ে গেছে মানে কমই পাবে, 510 গ্রাম নিশ্চয় আর পাবে না, একটু কমে যাবে। চলো আমরা দেখি 100 কি শিখিয়েছি, 100 গুণ যেটা পেত, 100 গুণ যেটা পেত, তো কি পেত? পেত হচ্ছে কত? 510। আর এখানে কি শিখিয়েছি? সমান দিয়ে যে কত পার্সেন্ট বেড়েছে, 100 থেকে 2 বাড়া, তার মানে 102 হয়েছে। তাহলে এটা 102 গুণ কোয়ান্টিটি মানে পরিমাণটা, এটাই তো চাইছে, এই কিউ দিয়ে দিলাম, 102 দিয়ে কাটবে 5। দেখো তাহলে কোয়ান্টিটি কত, মানে এখন পাবে কত পরিমাণটা? 500 গ্রাম পাবে, এখন 500। কেমন? দেখো 11 নম্বর প্রশ্ন, সচিন স্কোর 44% মার্কস হুইচ ইজ 30 মোর দ্যান পাস মার্ক। এই অঙ্কের টপিকটা অবশ্যই চেঞ্জ, বুঝতে পারছো তোমরা, এটা একটু আলাদা ধরনের অঙ্ক, পাস ফেলের অঙ্ক। বলেছে সচিন 44% নম্বর পেয়ে যে কিনা পাস নম্বর যেটা ছিল তার থেকে 30 বেশি পেয়েছে, while নেহা 32% মার্কস অ্যান্ড ফেল বাই 42 মার্কস। আবার নেহা ওই পরীক্ষাটিতে 32% নম্বর পেয়ে সে 42 নম্বরের জন্য ফেল করে, মানে 42 ফেল, পাস নম্বর থেকে 42 কম হয়। If a student scored 230 marks, then how many more marks he required to clear the exam? যদি কোনো পরীক্ষার্থী সে 231 নম্বর পায় এই পরীক্ষাটা, তাহলে তাকে আর কত নম্বর তুলতে হবে পাস করার জন্য? চলো এই অঙ্ক আমরা দেখি। এটাও তাই, এখানে ভগ্নাংশের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই, এখানে আমরা সরাসরি অঙ্ক দেখবো, সেটা হচ্ছে 44% মার্কস পেয়েছে, 44% মার্কস পেয়েছে। তো কত কম বেশি পেয়েছে? আমি বেশি বলে 30 দিলাম। আবার কত পেয়েছে? 32%। কত কম পেয়েছে? 42 কম পেয়েছে। এখান থেকে অঙ্কটা আমাদের বার করতে হবে। দেখো 44% কম বেশি পেতে 30 বেশি পেয়ে গেছে, ওই পরীক্ষায় আবার 32% পেয়ে 42 কম পেয়ে গেছে। এখানে একটা জিনিস তোমায় বোঝো যে কত পার্সেন্টেজের হেরফের হচ্ছে, বিয়োগ করে দেখো 12%-এর হেরফের হচ্ছে। 44% থেকে 32% কত কম বেশি হচ্ছে? 12%। কিন্তু নাম্বার কত কম বেশি হচ্ছে? তোমরা হয়তো অনেকে করে থাকে 42 থেকে 30 বাদ দিয়ে দেওয়া ভালো না, 30 বেশি থেকে 30 কম, দেখো 72। কারণ বীজগণিতের যে ক্যালকুলেশন হয় না, মানে আমরা যে বীজগণিতের ক্যালকুলেশন দেখি সেটা হচ্ছে যে মাইনাস, ভাবো না, প্লাস 30 থেকে মাইনাস 42, বা এটা ভাবতে পারো 30 টাকা লাভ থেকে 42 টাকা ক্ষতি, তা 30 টাকা লাভ থেকে 0 আসবে, তারপর 42 এ যাবে, প্লাস মাইনাস থাকলে। তোমরা বারবার বলছি 32 থেকে 42 এর হেরফের যেমন 12%, প্লাস 30 থেকে মাইনাস 42 মানে 30 বেশি থেকে মাইনাস 42 মানে 42 কম, কোনোদিনই 12 গ্যাপ নয়, কিন্তু এটা কিন্তু 72। কারণ 30 ভাবো 5 টাকা লাভ আর 5 টাকা ক্ষতি, কত গ্যাপ? 10 টাকা। কেন? 5 টাকা লাভ আর 5 টাকা ক্ষতি, 5 টাকা লাভ থেকে যদি তুমি 0 এ আসো তবে তো ক্ষতির দিকে যাবে। তাহলে 5 টাকা লাভ থেকে 0 এ আসে 5, আবার 5 টাকা ক্ষতি 5, মোট 10। তার মানে একটা, আমি এভাবে তোমাদের শেখাতে চাই না যে প্লাস মাইনাস দিলে তোমার এটা যোগ করে দেবে, এইভাবে অঙ্ক শেখা যাবে না। আমি তোমাদের যেটা বলতে চাইছি 30 বেশি পাচ্ছে। ভাবো একটা জায়গা আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি, 30 বেশি 42 কম, এখান থেকেই তো কম, তাহলে এটা মোট 30 আর 42 যোগ হয়ে যাবে না? তাহলে দেখো, তাহলে 72, আমার কাছে 12% চেঞ্জ, ওদের কাছে 72। দেখো কগুণ? 6 গুণ। তাহলে পরীক্ষাটা নিশ্চয়ই 100% পরীক্ষা হয়েছে,
তাহলে 100% আমি পরীক্ষার ফুল মার্কস পেয়ে গেলাম। দেখো 100% মানে কত, 6 গুণ করো, তার মানে পরীক্ষাটা হয়েছিল 600। এবার আমি তুমি যে কোনো একটা ধরে ক্যালকুলেশন করে নাও, এটা ধরেও করো। দেখো এবার পাস মার্কস বার করবো। তো 600-র মধ্যে আমি যদি পাস মার্কস বার করি, 600-র মধ্যে কত শতাংশ পাস, কত শতাংশ পেয়েছে, 44% পেয়েছে। 600-র মধ্যে 44% পেয়েছে। তো 644, দেখো 4 6 24 4 হাই থাকে 2, 4 6 24, 24 2 26, 264। কত বেশি পেয়ে গেছে সেটা বাদ দাও। এই 264 মানে ফুল মার্কস থেকে 44% 264 হয়, সেটা কত বেশি পেয়ে গেছে, 30 বেশি পেয়ে গেছে, 30 বাদ দাও। তো 30 বেশি পেয়ে গেছে মানে তাহলে কত হয়েছে, তাহলে কত কত পেলে পাস, এই যে পাস মার্কস কত পেলে, তাহলে বাদ দিলে দেখা যাবে 234। তো ব্যক্তিটা পেয়েছে কত, 231। তাহলে 231 বাদ দাও, তার মানে আর 4 মার্কস তাকে পেতে হবে, তাকে আরো 4 মার্কস পেতে হবে। ধরো একবার আমরা আরেকবার দেখিয়ে দিই, তোমরা এই অঙ্কগুলোই করবে, সেটা হচ্ছে 44% পেয়ে 30 বেশি পেয়েছে, 32% 30 42 কম পেয়েছে। এই পার্সেন্টেজের গ্যাপ করবে, এটার গ্যাপ করবে, 30 বেশি থেকে 32 কম, মোট 72। এটা কত গুণ, 6 গুণ, তাহলে 100% ফুল মার্কসটাও 6 গুণ করো, 600 হবে। তাহলে 644% হচ্ছে কত, 264। কিন্তু 264 তাহলে পাস মার্কস নয়, কারণ 44% পেয়ে 5 মার্কসের থেকে 30 বেশি, তাহলে 30 কমিয়ে দাও, 234। এবার বলেছে লোকটি পেয়েছে কত, ব্যক্তিটি পেয়েছে 231, তাহলে আর কত বেশি পেতে হবে, সরি এটা 4 নয়, এটা হচ্ছে, এটা তোমাকে 3, এটা 3 পেতে হবে, আরো তাকে 3 মার্কস বেশি পেতে হবে, তাই 3 এটা, কারণ 234 থেকে 231 বাদ দিলে 3 आंसर। Question number 12 দেখো, a candidate scores 25% and fails by 30 marks, while another candidate who scores 50% marks get 20 marks more than the maximum required marks to pass the examination. আচ্ছা, একই অঙ্ক, একটা ক্যান্ডিডেট যখন 25% নম্বর পাচ্ছে, দেখো 25% নম্বর পাচ্ছে, তখন কত বেশি পাচ্ছে, তখন ক্যান্ডিডেটটি না ফেল করছে, 30 নম্বরের জন্য ফেল করছে, যে মাইনাস দিলাম। আবার ওই ক্যান্ডিডেটটি আবার যে ওই দেখা যাচ্ছে যখন ওই পরীক্ষাতে 50% নম্বর পাওয়া হচ্ছে, তখন কি করলাম, তখন সে 5 নম্বরের থেকে 20 বেশি পাচ্ছে। তো আমি তোমাদের কি বলেছি যে কত চেঞ্জ হচ্ছে পার্সেন্টেজ, দেখো 25%, তো 25%-এর মধ্যে কত নাম্বার চেঞ্জ হচ্ছে, -30 থেকে 20, -30 থেকে 0, 30, আবার 30 থেকে +20, মানে মোট 50। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লাস মাইনাস থাকলে যোগ করবে, কেমন, প্লাস প্লাস থাকলে বিয়োগ, মাইনাস মাইনাস থাকলে বিয়োগ, আর প্লাস মাইনাস থাকলে যোগ করবে। যদি মানে আমার এই ব্যাখ্যাটা বুঝতে পারছো না যে -30 থেকে +20 কি করে 50 হয়, তুমি স্বাভাবিকভাবে ভাবো না, একটা ব্যবসায় প্রথমে 30% ক্ষতি করেছো, আগের বছর 30 ভাবো, আগের বছর 30 টাকা ক্ষতি হয়েছে, এবছর 30 টাকা লাভ হয়েছে, তো তোমার মোট কত চেঞ্জ হলো, 30 টাকা ক্ষতিকে তো পূরণ করলে 30 দিয়ে, আবার লাভ 20, তাহলে মোট 50 চেঞ্জ হলো না, ব্যাপারটা এইভাবে আসছে। তাহলে 50, 25%টা 50 মানে কগুণ, হাফ গুণ, মানে সরি 2 গুণ। তাহলে ফুল মার্কস কত, তুমি জানো ফুল মার্কস হচ্ছে 100%, তাহলে ফুল মার্কস 100% এ তাকেও 2 গুণ করো 100। এখানে সম্ভবত ওটাই কোশ্চেনে চাইছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস ফর দ্য এক্সাম। ম্যাক্সিমাম মার্কস মানে এটা ফুল মার্কস, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত, যেটা ফুল মার্কস এটাই ম্যাক্সিমাম মার্কস, একই জিনিস। ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200, 100 দ্বিগুণে 200, এটা অ্যানসার হচ্ছে 200। কোশ্চেন নম্বর 13 দেখো, সুরজ স্কোর 44% which is 32 more than pass marks, তাহলে সুরজ 44% নম্বর পেয়ে 32 বেশি পাচ্ছে, while সেবা scored 52% marks and passed by 48 marks। দেখো এটাও পাস বাই 48 মার্কস মানে হচ্ছে পাস মার্কসের থেকে কিন্তু 48 বেশি, এটা কিন্তু বুঝে নাও, 48 পেয়ে পাস পাইনি। সুরজেরটা যেমন বলেছিল 32 মোর পাস, মানে বুঝতে পারছো যে 32 বেশি পেয়েছে, এখানে বলছে while সেবা scored 52% marks and passed by 48, পাস বাই 48 মানে পাস বাই 48 মানে 42, 48 পেয়ে পাস করেছে, এই ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে যে ভাষা আছে অঙ্কে, সেখানে বলতে চাইছে যে পাস মার্কসের থেকে 48 বেশি পেয়েছে। ইফ এ স্টুডেন্ট স্কোর 51 মার্কস দেন হাউ মেনি মোর মার্কস হি রিকোয়ার্ড টু ক্লিয়ার দ্য এক্সাম। যদি কোনো ছাত্র তাকে মানে ছাত্রকে আর কি কোনো স্টুডেন্ট 51 নাম্বার পায়, তাহলে তাকে আর কত তুলতে হয় পাস করতে। চলো আমরা দেখি 44%, তো আমি 44% কত বেশি পেয়েছে, 32, তারপর 52 কত বেশি পেয়েছে, এটা বেশি হচ্ছে, প্লাস 48, পাস বাই বলেছে বলে বেশি ধরছি,
তাহলে কত পার্সেন্টেজ হেরফের আছে দেখো, এটা হচ্ছে 8%। এখানে কত চেঞ্জ দেখো, 32 থেকে 48, 32 লাখ থেকে 48 লাখ, বা 32 বেশি থেকে 48 কত, এটা কিন্তু বিয়োগ হবে, বা ভাবতে পারো একই চিহ্নতে বিয়োগ হয়, তোমাদের যদি বুঝতে সুবিধা হয়। মাইনাস থাকলে দুটো যোগ হচ্ছে, 32 থেকে 48 হয়েছে, 32 বেশি হচ্ছিল, এখন 48 বেশি, মানে কত চেঞ্জ হয়েছে, ষোলো। কগুণ এটা, দুগুণ, 8% হবে। তাহলে ফুল মার্কস কত, ফুল মার্কস দেখো 100%, তাকে দুগুণ করো, তাহলে কত হচ্ছে, দুগুণ মানে 200, তুমি পেয়ে গেলে ফুল মার্কস 200। এবার ভাবো কত পার্সেন্ট, এটা এই যে কোনো একটা নিয়ে করো, 44%। তো 44% মানে কত, 244% মানে 88, 244% 88 কত বেশি পাচ্ছে তাতে, 88 তো পাস নয়, কারণ 44% পেয়ে 32 বেশি হয়ে যাচ্ছে পাস থেকে, 32 কমিয়ে দাও, তাহলে হচ্ছে 32 যদি কমিয়ে দিই 56। এবার এই ছেলেটি কত পেয়েছে, ছেলেটি 51 পেয়েছে, বাদ দাও 51, তার মানে আরো 5 থাকে, আরো 5 নম্বর পেতে হবে তাকে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ফোকাস স্কোরড 49% মার্কস ইন অ্যান এক্সামিনেশন হুইচ ইজ 7% মোর দ্যান দ্য পাস মার্কস। দেখো 49% নম্বর পেয়েছে, যেটা কিনা পাস নম্বরের থেকে 7% বেশি। তুমি তো এমনি কমিয়ে নিতে পারো, 7 কমিয়ে নিলে বুঝতে পারছো পাস পার্সেন্টেজ কত, 42%। তো হোয়াইল সুমিত গট 34% মার্কস অ্যান্ড ফেল বাই 30 মার্কস। এবং ওই পরীক্ষাতে কি হয়েছে, সুমিত আবার 34% পেয়েছে, সে কিন্তু ফেল করে গেছে। কতর জন্য ফেল করেছে, 30 নম্বরের জন্য ফেল করেছে। হোয়াট ইজ দ্য মার্কস স্কোরড বাই অমিত ইফ হি গট 50% মোর 50% লেস দ্যান ম্যাক্সিমাম মার্কস। দেখো তাহলে হচ্ছে অমিত মানে বলছে অমিত কত পেয়েছে যদি সে ফুল মার্কসের থেকে 50 কম পায়। তাহলে অঙ্কটা দেখো, প্রকাশ 49% নাম্বার পেয়েছে, 49, এই যে প্রকাশ 49% নাম্বার পেয়েছে, সেটা পাস মার্কসের থেকে কত বেশি, 7 বেশি, তাহলে 7 বাদ দাও, 7% বাদ দাও, 7% বেশি, তাহলে 42% পাস। এটুকু ফাইনাল হলো 42% পাস। এবার তো 42% থেকে 34% কে পেয়েছে, সুমিত পেয়েছে 34%। 42% থেকে 34% বাদ দাও, তো তোমার কাছে কত পার্সেন্টে ফেল করছে, তোমার কাছে দেখো, তোমার কাছে হচ্ছে 8%, ওদের কাছে কত দেখো, ওদের কাছে হচ্ছে, তোমার কাছে 8 ফেল করছে, ওদের কাছে 30 ফেল করছে, ওদের কাছে 30 ফেল করছে, কত গুণ, 3.75 গুণ। এবার ফুল মার্কস কত, তোমরা জানো ফুল মার্কস কত, ফুল মার্কস 100 হয়, থেকেও যদি 3.75 গুণ করো তাহলে কত হবে, 375। তার মানে ফুল মার্কস হয়ে গেল 375। এখানে ফুল মার্কস চাই, এখানে বলেছে যে অমিত যদি 50% ফুল মার্কসের থেকে কম পায় তাহলে কত পেয়েছে। যদি অমিত ফুল মার্কসের থেকে ফুল মার্কস থেকে দেখো অমিতের গল্প করছি, তো 50 কম পায়, 50% না 50 কম পায়, তাহলে অমিত পেয়েছে কত, তাহলে 375 থেকে 50 বাদ দাও, তাহলে অমিত পেয়েছে 325, অমিত পেয়েছে 325 নম্বর। কোশ্চেন নম্বর 15 দেখো, a student has to secure 40% marks to get through if he gets 40 marks and fails by 40 marks। মানে বলছে একটা স্টুডেন্ট 40% নম্বর পেলে সিকিউর মানে পাস, বুঝে নিতে হবে 40% এখানে পাস, সিকিউর মানে পাস পার্সেন্টেজ 40 পাস করে যায়। কিন্তু সেই ক্যান্ডিডেটটি যদি 40 নম্বর পেয়ে 40 এর জন্য ফেল করে, then find maximum marks set for the examination। তাহলে ফুল মার্কস কত, এখানে স্বাভাবিক আমার 40%-এ দেখছি পাস মার্কস, সিকিউর মার্কস মানে পাস মার্কস, পাস মার্কসটা হচ্ছে 40 মার্কস। তো কত পেয়েছে, 40 পেয়ে 40 এর জন্য ফেল করেছে, 40 যোগ দাও, তার মানে কতই পাস, তার মানে 80 তে পাস। 40% আবার যেমন পাস বুঝতে পেরে গেছি, তো ক্যান্ডিডেটটি 40 পেয়ে 40 এর জন্য ফেল করছে, তার মানে 40 এ আরো 40 দিয়ে 40 আরো 40 দিয়ে দাও 80, তার মানে শিওর 80 তে পাস। তাহলে সেটা কগুণ, আমার কাছে 40% পাস, ওদের কাছে 80 তে, দুগুণ। তাহলে ফুল মার্কস কত, মানে ম্যাক্সিমাম মার্কস বা ফুল মার্কস তোমরা জানো 100 ধরি, তাহলে সেটাও দুগুণ, তাহলে কত 200। তাহলে এটা হচ্ছে 200, এর অ্যান্সার হয়ে গেল। তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে, এবং আমি আবার বলছি
যে এই অঙ্কগুলো প্রত্যেকটা আমি দেখো একদম একদম পার্ট 1-এ দুটো টপিক দেখিয়েছিলাম, পার্ট 2-তে দুটো টপিক দেখিয়েছি, পার্ট 3-তে দুটো টপিক দেখিয়েছি এবং পার্ট 4-এ আমি 3খানা টপিকের 3 থেকে 4খানা টপিকের অঙ্ক করালাম। প্রত্যেকটা অঙ্কের ফিলিংগুলো আলাদা আছে। আমি যে অঙ্কগুলো যে প্যাটার্নে করতে বলছি সেগুলো সেভাবে প্র্যাকটিস করতে থাকো, তবে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক পরপর করবে। অর্থাৎ পার্ট 1 অঙ্ক আগে করবো, পার্ট 2 অঙ্ক তারপর করবো, তারপর পার্ট 3। কেউ এটা করবে না আগেই পার্ট 4 ক্লাসটা আমি করতে শুরু করলাম, এতে একটু অসুবিধা হবে। তার জন্য শুরু থেকে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো।